আরো একজন অর্থাৎ আরো একজন জঙ্গি গ্রেপ্তার এসটিএফ এর হাতে। কি নাম? নাম আদিত্য সিং। কোথা থেকে গ্রেপ্তার? হাওড়ার বেলিলিয়াস থেকে, বেলিলিয়াস রোড থেকে। কে এই আদিত্য সিং? এই যে হামিম অর্পিতা, তাদের সঙ্গে আদিত্য সিং এর যোগ কি? আদিত্য সিংকে কি কোনো কাজ দেওয়া হয়েছিল? সরাসরি আমার সঙ্গে হাওড়া থেকে রয়েছে দেবাশিস। দেবাশিস, আদিত্য সিংকে বাড়ি 356/1 বেলিলিয়াস রোড, অর্থাৎ একেবারে গিয়ে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা দপ্তর রয়েছে তার ঠিক উল্টো দিকের একটি আবাসন। আমি আমার ক্যামেরা পার্সন রাজুকে বলবো দেখাতে। এই যে আমরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, আমরা দেখতে পাচ্ছি এই যে বাড়িটি, সেই বাড়িটির 3 তলায়, একেবারে এই আবাসনের 3 তলায় থাকতো উমেশচন্দ্র কলেজের 2য় বর্ষের কমার্সের ছাত্র এই আদিত্যর সঙ্গে কিন্তু দেখা হয় কার? হামিম মন্ডলের বন্ধুত্ব হয়, সেটি কিন্তু একেবারে সরাসরি সোশ্যাল মিডিয়ায়। তারপরেই তার সঙ্গে বন্ধুত্বটা গড়ে ওঠে এবং পরবর্তীকালে তারা দেখা করে। তারা কিন্তু একই রকম ভাবে এসটিএফ যেটা জানাচ্ছে, এই হামিমের সাহায্য নিয়েই কার্যত আদিত্য কিন্তু এই জঙ্গি গোষ্ঠী বা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে থাকে। তার উপরে দায়িত্ব কি দেওয়া যায়? তার উপরে দায়িত্ব পড়ে যে উত্তর হাওড়ার বিধায়ক তথা মন্ত্রী উমেশ রায়, তার ছেলেকে হানি ট্র্যাপে ফেলতে হবে। তার জন্য মোবাইল থেকে ল্যাপটপ সব সাপোর্ট তাকে দেওয়া হয়েছিল এবং ডার্ক ওয়েব এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভাবে অ্যাকাউন্ট খুলে এই উমেশ রায়ের ছেলেকে তাদের নিজেদের ট্র্যাপে ফেলার কাজ এবং উমেশ রায়ের গতিবিধি কখন কোন রাস্তা দিয়ে যাচ্ছে পুরো বিষয়টি কিন্তু তাকে নজরদারি করতে বলা হয়েছিল। আর সেই নজরদারি অর্থাৎ হামিমের সঙ্গে যে মিটিং হয়েছিল আদিত্যর, সেটা কিন্তু একেবারে গোলাবাড়ি থানার অন্তর্গত নমকগোলা ঘাট। আর সেই নমকগোলা ঘাটের বলা যেতে পারে ঢিলছোড়া দূরত্ব হচ্ছে এই উমেশ রায়ের বাড়ি এবং উমেশ রায়ের যে রাজনৈতিক কার্যকলাপের যে অফিস, সেই অফিস রয়েছে এবং প্রত্যেক দিন ওই রাস্তা দিয়ে উমেশ রায়কে যেতে হতো। সেই রাস্তাতেই তারা মিটিং করে এবং যাবতীয় তথ্য অর্থাৎ উমেশ রায়ের গাড়ি, উমেশ রায়ের কখন মুভমেন্ট, কোথায় যাচ্ছে, কতজন থাকছে গাড়িতে, তার ছেলের এডুকেশন অর্থাৎ যেখানে পড়াশোনা করতো সেখানে কখন যায়, কোন কলেজে, তার সঙ্গে সব যাবতীয় তথ্য শেয়ার করেছিল আদিত্য। এবং এই সূত্র পাওয়া গেছে তার ল্যাপটপ এবং মোবাইল থেকে বেশ কিছু ছবি উদ্ধার করেছে এসটিএফ। এবং গত পরশু দিন রাত্রিবেলা রাত 12টার পর এসটিএফ এর আধিকারিক তদন্তকারীরা এখানে আছে, সেখানে কিন্তু রাতে ঘুমোচ্ছিল আদিত্য তার বাড়িতে। সেখানে তাকে আটক করা হয়, তাকে বাইরে বার করে এনে তাদের গাড়িতে বসিয়ে ঘন্টা 3 থেকে 4 তাকে জিজ্ঞাসাবাদ। পরবর্তীকালে তাকে একেবারে নিয়ে যাওয়া হয় এসটিএফ এর সদর দপ্তর, রাজ্যের দপ্তর। সেই রাজ্য দপ্তরে হামিমের সঙ্গে মুখোমুখি বসিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে ফের গতকাল নিয়ে আসা হয় তার এই বাড়িতে এবং সেখানে তার মোবাইল ল্যাপটপ উদ্ধার হয়ে তাকে গ্রেপ্তার করে হোম অ্যারেস্টের কাগজ বাড়িতে জমা দিয়ে তাকে নিয়ে যায় এসটিএফ এর তদন্তকারীরা। দেবাশিস, সঙ্গে থাকো। এই যে আদিত্য সিং এর মা, ঠাকুমা, তারা কি বলছেন একবার শুনি। किसी से मालूम नहीं है बाबू, हम लोग घर लड़की से आना है, किसी को आने नहीं देते थे। हम अपने घर में जाते थे, ये सब कुछ ही पता नहीं है। 2 दिन बाद पुलिस आया था। हाँ आए थे, हम लोग को रात को खाना पीना खाया, सोया। हाँ 1-2 बजे आया। आपको कुछ बोला है? पुलिस ने कुछ बोला है? नहीं, कुछ नहीं बोला। क्यों लेके जा रहा है, क्यों? ये सब केस में बताए थे। और क्या आपको कभी संदेह हुआ था कि ऐसे बात कर रहे थे? किसी से पता ही नहीं चलता था। लड़का आता था, खाता था और घर में कॉलेज में जाते थे। हाँ कॉलेज पढ़ाई भी कर रहा था। अच्छा, 22 বছর বয়স, স্টুডেন্ট। এই আদিত্য সিং, তার মোবাইল থেকে কি কি পাওয়া গেছে, কেন মনে করা হচ্ছে তার সঙ্গে জঙ্গি যোগ রয়েছে? হামিমের সঙ্গে দেখা হয়েছে, দেবাশিসও বলছিল, কিন্তু হামিমের সঙ্গে কি নিয়মিত যোগাযোগে ছিল? যদি থাকে, কিভাবে যোগাযোগ ছিল? আমার সঙ্গে সান্নিক রয়েছে সরাসরি। সান্নিক, তদন্তকারীরা এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছেন, আমি এই জায়গাটা যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি, নমক গোলাঘাট বলে জায়গাটা পরিচিত স্থানীয়ভাবে, আশেপাশে প্রচুর মন্দির রয়েছে। তার মাঝখানেই গত 2 মাস আগে এই জায়গাটাকেই হামিম এবং আদিত্য তারা বেছে নিয়েছিল দেখা করার জন্য। এখানে যখন তারা দেখা করে তারা নিজেদের মধ্যে আলোচনা করে এবং আদিত্যকে সেখানেই একটা টাস্ক দেয়া হয় হামিমের তরফে।
যেভাবে আমরা আগের দিন থেকে যখন এই তদন্ত এগিয়েছে বারংবার একটা কথা উঠে এসেছে যে এই নেটওয়ার্ককে কিভাবে আরও ছড়ানো যায় সেই চেষ্টা এই জঙ্গি গোষ্ঠীর মধ্যে আমরা দেখতে পেয়েছি। হামিমের তরফে আদিত্যকে টাস্ক দেওয়া হয় উমেশ রায় তার যাবতীয় তথ্য, তার ছেলের যাবতীয় তথ্য কালেক্ট করতে হবে, এবং সেই তথ্য যখন উমেশ কালেক্ট করতে যখন উমেশ রায়ের ব্যাপারে যখন তথ্য আদিত্য কালেক্ট করতে শুরু করে, ঠিক সেই সময় সেই যাবতীয় যেগুলো সে কালেক্ট করেছিল সেগুলো তদন্তকারীরা বলছেন যে তাদের সূত্র মারফত আমরা এখনো পর্যন্ত যা জানতে পারছি যে সেই তথ্যগুলো এই আদিত্যর তরফে সরাসরি শাহজাদ ভাট্টি গ্যাংয়ের কাছে পাঠানোর তথ্য প্রমাণ মিলেছে। অর্থাৎ বিভিন্ন যে এনক্রিপ্টেড মেসেজিং সার্ভিসের মাধ্যমে তারা যে কমিউনিকেশন করতো সেই কমিউনিকেশনে এই আদিত্যর সঙ্গেও সরাসরি শাহজাদ ভাট্টি গ্যাংয়ের যোগাযোগ মিলেছে। এবং এই সময়ের মধ্যে যখন আদিত্য এই সমস্ত ডেটা কালেক্ট করছে, এই গোটা কাজটা সে করছে, সেই সময় তারা নিজেদের মধ্যেও কিন্তু যোগাযোগ রেখেছে। এক্ষেত্রে আবিদের সঙ্গে যোগাযোগ ছিল, এক্ষেত্রে হামিমের সঙ্গে যোগাযোগ ছিল। এই তিনজন মিলে আদিত্য, আবিদ, হামিম তিনজনে নিজেদের মধ্যে কানেকশনে একটা অ্যাপ ব্যবহার করতো, তার নাম হচ্ছে সেশনস। এই অ্যাপ মূলত একটা বিদেশি কোম্পানির তৈরি একটি অ্যাপ, যে অ্যাপটি ওভারঅল এন্ড টু এন্ড এনক্রিপ্টেড একটা চ্যাট সেফ সিকিউর প্যাসেজ তৈরি করতে পারে, এবং সেই মতো সেই অ্যাপে তারা যোগাযোগ সারতেন নিজেদের মধ্যে। এই অ্যাপে তাদের যোগাযোগ করার কারণ এটাই ছিল যাতে কোনো রকমভাবে তাদের কথাবার্তা বা তারা কি চাইছেন সেটা কেউ ট্রেস না করতে পারে। তদন্তকারীরা এখন যেগুলো খতিয়ে দেখছেন যে হানি ট্র্যাপের যে পরিকল্পনা হয়েছিল, সেই হানি ট্র্যাপ কি শুধুমাত্র এক্সটর্শনের জন্যই প্ল্যান করা হচ্ছিল, নাকি এর পেছনে কোনো অন্য রকম ছক ছিল। যার ছেলেকে হানি ট্র্যাপ করার পরিকল্পনা করা হচ্ছে তিনি রাজ্যের একজন মন্ত্রী, তাই সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি কারণে এটা করা হচ্ছিল সেই বিষয়ে জানার কিন্তু তদন্তকারীরা বর্তমানে চেষ্টা চালাচ্ছেন। মানে শানিক, একটা বিষয় স্পষ্ট, তার মানে এখনো পর্যন্ত তদন্তকারীদের কাছে যা মানে সূত্র রয়েছে সেই সূত্র বলছে যে মানে সব কটা তথ্য নথি এক জায়গায় গাঁথলে এটা নিশ্চিত হওয়া যাচ্ছে যে টার্গেট ছিলেন মন্ত্রী। কোনোভাবে হানি ট্র্যাপে তাকে ফাঁসানোর জন্য বা কোনোভাবে তাকে ফাঁসানোর জন্য টার্গেট মন্ত্রী ছিলেন। দেবাশিস হয়তো আরও ভালো বলতে পারবে। দেবাশিস, আমরা জানি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারও কিন্তু যোগাযোগ খুব ঘনিষ্ঠ, তার কারণ যে কোনো অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশে কিন্তু উমেশ রায়কে দেখা যাচ্ছে। আর একাধিকবার হাওড়ায় কিন্তু মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সভাতেও আছেন, প্রচারে আছেন উমেশ রায়ের হয়ে। ফলে উমেশ রায়কে ধরে ট্র্যাক করা, পাশাপাশি শুভেন্দু অধিকারীকে অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ট্র্যাক করা, এবং সবচেয়ে বড় জাল যেটি কিন্তু উমেশ রায়কে ধরে সম্ভব হতো, তার কারণ উমেশ রায়ের ছেলেকে যদি হানি ট্র্যাপে ফেলে তাকে যদি নিজেদের মধ্যে নিয়ে নিতে পারতো বা তাকে কিডন্যাপ করা হতো, সেক্ষেত্রে কিন্তু এই কাজটা অনেক বেশি সহজ হতো। যদি কোনো পরিকল্পনা থেকে থাকে এই জঙ্গি গোষ্ঠীর, তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হতো। ফলে উমেশ রায়কে টার্গেট করা, প্রথম দিক থেকে উমেশের বাড়ির ছবি, উমেশ রায়ের যে গাড়ির ছবি, এমনকি উমেশ রায়ের ছেলে তিনি কোথায় কোথায় স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, কোথায় কোথায় পড়তে যাচ্ছে, টিউশন করতে যাচ্ছে, এভরিথিং পুরো তথ্য কিন্তু সংগ্রহ করেছিল আদিত্য। হামিম কেন তাহলে পারলো না? হামিম তো উত্তর হাওড়ারই বাসিন্দা, তার পক্ষে তো আরো সুবিধা হতো। কিন্তু সেখানেও কিন্তু হামিম বুঝতে পেরেছিল এই উমেশ রায়কে, যদি উমেশ রায়ের ছেলেকে হানি ট্র্যাপে ফেলতে হয় তাহলে কিন্তু একটা জায়গা সেখানে কিন্তু আদিত্যর মতন কোনো আদিত্য সিং বা অন্য কোনো যুবককে কাজে লাগাতে হবে, এবং সেই কাজটাই করেছিল হামিম। কার্যত প্রথমে এই এবং দেবাশিস, তোমারও মনে থাকবে দেবাশিস যে এই উমেশ রায়, এই মন্ত্রী, তিনি কিন্তু আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন যে জঙ্গিদের সঙ্গে স্থানীয়দের কেউ জড়িয়ে থাকতে পারে। যে আমাকে থ্রেট করেছিল পাকিস্তান থেকে, সে আমাকে একদিন একটা আমার অফিসের ভিডিও পাঠিয়েছিল, পরে আমার গাড়ির ছবি পাঠিয়েছে। তখনই আমি জেনে গেলাম যে লোকাল কাউ না কাউকে এরা ইনভলভ করেছে, না হলে এটা পাওয়া যায় না। আমি পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ এর উপরে নজর রেখেছিল, এসটিএফ পুরো বিষয়টা ধরেছে। চিন্তার বিষয় আছে যে আপনি পাকিস্তান থেকে লড়তে পারেন, আপনি জঙ্গিদের সঙ্গে লড়তে পারেন, কিন্তু আপনার বাড়ির কাছে যে দেশদ্রোহীরা আছে তাদের থেকে কি করে লড়বেন? সমাজকে সচেত হতে হবে। এই ধরনের যারা গতিবিধিতে ইনভলভ আছে, যাদের উপরে সন্দেহ আছে, তাদের সূচনা দিতে হবে, যাতে আমরা এই ধরনের মানসিকতার লোক যারা দেশদ্রোহ করে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিতে পারি। আর আদিত্য রায় গ্রেপ্তার হওয়ার পর মন্ত্রী কি বলছেন শুনুন।
মুলতা ওরা আজমগড়ের লোক আছে, এরা হচ্ছে আসল সমাজের দুশ্মন, যারা টাকার জন্য পাকিস্তানি জঙ্গিদেরকে সমর্থন করে, লোকের ইনফরমেশন লিক করে, ভিডিও বানায়, সেই ইনফরমেশন গুলো দেয়। এদের ভরসাতেই আমাদের উপরে এই থ্রেড গুলো আসে। আমি বলছি, আগেও বলেছিলাম যে এই পুরো বিষয়টা খতিয়ে দেখার কাজ এসটিএফ করছে। যারা এর সঙ্গে যুক্ত ছিল একজনও ছাড় পাবে না। রাজ্যের পুরো প্রতিমন্ত্রী যে টার্গেট, এ কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু আমি তো নয়, কালকে এসটিএফ বলবে, কালকে শুনবেন। আবার উমেশ রাই অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল, বাকিটা আমি বলছি। ভেরি সেন্সিটিভ ইস্যু, প্লিজ এর থেকে বেশি আমাকে দিয়ে বলাবেন না। এসটিএফ উইল অর্গানাইজ এ প্রেস কনফারেন্স টুমরো, দে উইল স্পিক। ওদের এখনো অনেক কিছু জানা বোঝা বাকি রয়েছে, ওটা ডিজিপি সাহেব বলবে। এর মধ্যে পলিটিক্যাল পার্সন মুখ্যমন্ত্রী মন্ত্রীদেরকে ইনভলভ করবেন। হামিম আর অর্পিতার সঙ্গে পাক জঙ্গি যোগ বা পাক লিঙ্ক অনেকটাই উঠে আসছে। এমন দুটো নাম উঠে আসছে যাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল বা চ্যাট হতো এই হামিমের। কিন্তু এরা কারা? যে দুটো নামে চ্যাট হতো সেই দুটো নাম নিঃসন্দেহে সে দুটো নেট নেম, অর্থাৎ ইন্টারনেটে এই নামগুলো ব্যবহার করা হয়। আসল নাম কি? তারা কি সরাসরি যুক্ত পাক জঙ্গিদের সঙ্গে? এই সব কিছুর উত্তর খুঁজছে এখন তদন্তকারীরা। আমরা কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম, যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজায়ের, একটা ছিল আবিজট 333, হামাদ, এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে। এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে, আর শেহজাদ ভট্টি গ্যাং যে আছে তাদের সঙ্গে, শেহজাদ ভট্টি গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। শেহজাদ ভট্টি গ্যাং এজ সাচ ইজ নোন টু হ্যাভ ভেরি क्लोज कॉन्टैक्ट्स विद आईएसआई। ये जो बांग्लादेश से और पाकिस्तान से स्लीपर सेल जो है ना, घुसपैठिया टीएमसी के टाइम पे यहाँ पे घुस के बैठे थे। उस टाइम में नो फेंसिंग, मोर देन 500 किलोमीटर, कभी भी आओ कभी भी जाओ। ऐसे आतंकवादी पश्चिम बंगाल में बहुत है। अमोनियम नाइट्रेट से लेके बहुत सारे चीज जो दिल्ली में गया है, जो वेस्ट बंगाल के ऊपर से बांग्लादेश से आया हुआ है, मोर देन 70%, सबको पता है। জঙ্গি যুগলের পাক লিঙ্ক, পাক হ্যান্ডলারদের সঙ্গে হামিম অর্পিতা সরাসরি যোগাযোগের কথা শনিবারই জানিয়েছিল এসটিএফ। সূত্রের খবর, হ্যান্ডলারদের সঙ্গে অর্পিতার টানা কথা হতো মূলত হানি ট্র্যাপ ফেলা নিয়েই। এছাড়াও একাধিক চ্যাটের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। জানা গেছে হামিমের টার্গেট ছিল ভারতের একাধিক স্টেশন সহ জনবহুল এলাকা। সূত্রের খবর, হামিমের ফোনে উদ্ধার হয় একাধিক রুট ম্যাপ। হামিমের পাক লিঙ্ক স্পষ্ট হতেই তাকে দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা। হামিমকে জেরা করে আরো বেশ কয়েকজন পাক হ্যান্ডলারের নাম পেয়েছেন তদন্তকারীরা। এছাড়াও তদন্তে গুরুত্ব পাচ্ছে হামিমের পুলিশের উর্দি জোগাড় করার কারণও। এসটিএফ সূত্রে খবর, দিল্লির যন্তর মন্তরে ধর্ণা শেষের ফলে বিপাকে পড়ে হামিম ও শেহজাদ ভট্টি গ্যাং। পুলিশের উর্দি জোগাড়ের আগেই ধর্ণা শেষ হয়ে যায় যন্তর মন্তরে। এখন তদন্তকারীরা জানতে চান, পুলিশের পোশাকে নাশকতার নির্দেশ দিয়েছিল কে? হ্যান্ডলারদের সঙ্গে কি কথা হয়েছিল হামিম অর্পিতার? কোথায় কোথায় নাশকতার পরিকল্পনা ছিল? হামিমকে জেরা করে আরো তথ্য পেয়েছেন তদন্তকারীরা। অল্প বয়সী বেকার যুবকদের মগজ ধুলাইয়ের পরিকল্পনা ছিল হামিমের। মগজ ধুলাই করে জঙ্গি কার্যকলাপে ব্যবহারের পরিকল্পনাও ছিল হামিমের। সমাজ মাধ্যমে সক্রিয় এমন যুবকদেরই টার্গেট করা হয়েছিল। হামিমের কাজে খুশি ছিল শেহজাদ ভট্টি গ্যাং। দুবাই যাওয়ারও অফার করা হয় হামিমকে।
হামিম মণ্ডলও দুবাই যাওয়ার পরিকল্পনাও করেছিল। তার কাছ থেকে এখনো পর্যন্ত কোনো পাসপোর্ট পাওয়া যায়নি, তবে জিজ্ঞাসাবাদে উঠে এসছে যে এই হামিম মণ্ডল তিনি পাসপোর্টের জন্য আবেদনও করেছিল। এখান থেকে একটা প্রশ্ন সামনে আসছে, কি কারণে দুবাইতে তার ডাক আসলো? সোশ্যাল মিডিয়ার রিল এবং চ্যাটিং এর আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। পাকিস্তানের জঙ্গি হ্যান্ডলারদের সঙ্গে ঠিক কি কথা হয়েছিল হামিম ও অর্পিতার? কোন গোপন চক্রান্তের জাল বোনা হচ্ছিল নেট দুনিয়ার চোরাগলিতে? সমস্ত জট খুলতে এখন ধৃত জঙ্গিকে লাগাতার জেরা করছে এসটিএফ। নিউজ 18 বাংলা।